আচ্ছা, তোমাকে যদি প্রশ্ন করি, নদীর এক পাড়ে দাঁড়িয়ে কোন প্রকার নদীতে পা না ভিজিয়ে অথবা নৌকা বা ফিতার ব্যবহার ছাড়াই নদীর প্রস্থ মাপতে হবে, তুমি কি পারবে? তো আমরা যখন ক্লাসে কোণ কোণ বাহু, বাহু বাহু কোণ, ত্রিভুজের সর্বসমতা এটা প্রমাণ করি, তখন আমাদের মাথায় আসে এটা শিখে আসলে লাভ কি? আমি কি বাজারে গিয়ে বলবো ভাই আমাকে দুটো সর্বসম আলু দেন? তো এই ধারণার উপর ভিত্তি করে এখন থেকে প্রায় ২৫০০ বছর আগে গ্রিক দার্শনিক থেলিস তিনি নদীর পাড়ে বসেই একদম নিখুঁতভাবে মেপে ফেলেছিল যে নদীর প্রস্থ কত। তো আজকের ক্লাসে আমরা সেই বিষয়টাই দেখব, তিনি কিভাবে নদীর পাড়ে বসে নদীর প্রস্থ মেপে ফেলেছিল শুধুমাত্র এই সর্বসম ছোট্ট এই ধারণা থেকে। ধরুন এটা হচ্ছে একটা নদী, তো আমাদের এই নদীর এই প্রস্থ মাপতে হবে। তো থেলিস সাহেব কি করেছিল, তিনি নদীর ওপারে একটা বিন্দু ফিক্সড করেছিল। ধরুন এই যে বিন্দু, এই বিন্দুতে এখানে বড় একটা পাথর আছে, তো এই অংশকে আমরা নির্বাচন করলাম এ দ্বারা। তো তিনি কি করেছিল, তিনি একদম এই পাথর বরাবর একদম সোজা অপর দিকে এইখানে দাঁড়ালো। এই অংশের নামকরণ করলাম হচ্ছে বি। এবার তিনি তীর দিয়ে একদম এখান থেকে ৯০ ডিগ্রি করে কিছু দূর আগালেন, তীর ঘেসে ৯০ ডিগ্রি কোণে, অর্থাৎ এখানে ৯০ ডিগ্রি কোণে তিনি এই বিন্দুতে ধরুন এসে পৌঁছান এই অংশে। এই অংশটার আমরা নামকরণ করলাম হচ্ছে সি দ্বারা। এটা ধরুন ২০ মিটার। পরবর্তীতে তিনি এখান থেকে আবার বরাবর ২০ মিটার দূরে আসলেন। ধরুন এই অংশটা হচ্ছে আর একটা ২০ মিটার। এই অংশের নামকরণ করলাম ডি। তিনি আসলে কি চাচ্ছেন, এরকম তিনি করছেন কেন? তিনি দুটো সর্বসম ত্রিভুজ তৈরি করতে যাচ্ছেন। এর পরবর্তীতে তিনি এই ডি বিন্দু থেকে নদীর বিপরীত দিকে হাঁটা শুরু করলো, আবারও ৯০ ডিগ্রি কোণে। তিনি কত দূর হাঁটলো? তার উদ্দেশ্য ছিল তিনি এমন একটা বিন্দুতে যাবে যেখান থেকে এই সি বিন্দুকে কেন্দ্র করে এ দেখা যায়, মানে একটা সরল রেখা অঙ্কন করা যায়। তো তিনি এইভাবে যেতে যেতে একটা বিন্দু খুঁজে পেল যেখান থেকে তিনি যদি একটা সরল রেখা অঙ্কন করে সেটা সির উপর দিয়ে যায় এতে পড়ে। আচ্ছা, তখন তিনি কি করলো, ভূমিতে এরকম করে একটা ত্রিভুজ অঙ্কন করলো। এই অংশের নাম দিলাম হচ্ছে ই। এবং তিনি দেখেন আসলে তো দুটো সর্বসম ত্রিভুজ হয়ে গেছে। কেন? এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের এই কোণটা তো ৯০ ডিগ্রি, এই ত্রিভুজের এই কোণটা তো ৯০ ডিগ্রি, আবার এই ত্রিভুজের এই কোণ এই ত্রিভুজের এই কোণের সমান। আচ্ছা, এটা কেন সমান? এটা তো আমরা বুঝছি যে ৯০ ডিগ্রি ৯০ ডিগ্রি, কিন্তু এটা কেন সমান, কিভাবে, এটার লজিক কি? এটা লজিক হচ্ছে একটা সরল রেখার উপর দিয়ে যদি আরেকটা সরল রেখা চলে যায়, তাহলে যে কোণ বিপরীত পাশে যে কোণ তৈরি হয় একে বলা হয় বিপ্রতীক কোণ, এবং বিপ্রতীক কোণ পরস্পর সমান হয়। আপনি বাসায় বসে একটা সরলরেখাকে আরেকটা সরলরেখার পথে দেন এবং চাঁদা দিয়ে মেপে দেখেন এখানে যে কোণ যত ডিগ্রি হবে এই পাশের কোণও তাই হবে, আবার এই জায়গার কোণ যা হবে এটাও তাই হবে। এটাকে বলা হয় বিপ্রতীক কোণ। আমরা তো তাই করছি, একটা সরলরেখার পথে একটা সরলরেখা অঙ্কন করছি, তাহলে এই কোণটা এই কোণের সমান, এবং এই ত্রিভুজের এই বাহু এবং এই ত্রিভুজের এই বাহু সমান। তার মানে তো ত্রিভুজ সর্বসম, দুইটা কোণ আর একটা বাহু সমান। তো সর্বসমর বিষয়টা যদি আপনারা আরেকটু ভালো করে বুঝতে চান, তো এটা একটু খেয়াল করেন। ধরুন এই ত্রিভুজটা হচ্ছে এবিসি, এটা হচ্ছে ডিইএফ। তো সর্বসমতা কি বলে? অর্থাৎ এই এবিসি ত্রিভুজকে নিয়ে যদি আমি এই ত্রিভুজের উপর রাখি, তাহলে মনে হবে না একটা ত্রিভুজ। অর্থাৎ এই বাহুটা একদম এই বাহুর উপর পড়বে, এই বাহুটা এই বাহুর পর, এই বাহুটা এই বাহুর। এটা আসলে কখন হবে, কখন এরকম একটা ত্রিভুজ বোঝা যাবে? যখন এই দুটো ত্রিভুজের এই একটা কোণ মনে করেন এই কোণের, এই ত্রিভুজের এই কোণের সমান, আবার এই ত্রিভুজের এই কোণটা এই কোণের সমান, এবং যে কোনো একটা বাহু সমান, অর্থাৎ এই বাহুটা এই বাহুর সমান, অথবা এই বাহু এই বাহুর সমান, বা এই বাহু এই বাহুর সমান। এটা যদি আপনি দেখাতে পারেন তাহলেই বলা যায় যে এই ত্রিভুজ দুটো সর্বসম। অর্থাৎ এই ত্রিভুজকে নিয়ে এখানে রাখলে একটা ত্রিভুজ মনে হবে। অর্থাৎ এই বাহু এই বাহুর পর পড়বে, এই বাহু এই বাহুর পর পড়বে, আর এই বাহু এই বাহুর পর পড়বে। তো এখানে তো তাই হচ্ছে, এই ত্রিভুজের এই কোণটা এই ত্রিভুজের এই কোণের সমান, কেন ৯০ ডিগ্রি ৯০ ডিগ্রি। আবার এই ত্রিভুজের এই কোণ এই ত্রিভুজের এই কোণের সমান, কেন বিপ্রতীক কোণ বলে।
এবং এই ত্রিভুজের এটা 20, এই বাহু 20। তার মানে তো ত্রিভুজ দুটো সর্বসম, অর্থাৎ এই ত্রিভুজকে যদি আমরা নিয়ে এরপর রাখি তাহলে পুরো মনে হবে একটা ত্রিভুজ। তাহলে কোন বাহুটা কোন বাহুর উপর পড়বে? এই ত্রিভুজের বিসি আর এই ত্রিভুজের সিডি, এই সিডি পড়বে বিসির উপর, আবার এই বাহুটা পড়বে এই বাহুর উপর, আর এই বাহুটা পড়বে এই বাহুর উপর। এটাই তো নদীর প্রস্থ। তার মানে ডিই মান যা সেটাই তো আসলে নদীর প্রস্থ। তো তিনি এই জিনিসটাকে মেপে দেখলেন, ধরুন সেটা হচ্ছে 30 মিটার, এবং তিনি বলে দিলেন যে আচ্ছা নদীর প্রস্থ হচ্ছে 30 মিটার। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে পরবর্তীতে এই নদীর প্রস্থ মেপে দেখা গেল যে সত্যিই নদীর প্রস্থ 30 মিটার। তো তিনি এভাবে আসলে নদী পার না হয়ে নদীর প্রস্থ মেপে ফেলেছিল। এর পরবর্তীতে আমরা যদি কখনো সর্বসমতা এই ত্রিভুজটা শিখি, তখন আমরা বিজ্ঞানী থেলিসের কথা মনে করব, তার এই নদীর প্রস্থ মাপার বিষয়টা আমরা মনে করব। তাহলে এই বিষয়টা আমাদের কাছে আর কঠিন মনে হবে না। জ্যামিতি কখনোই আসলে একটা মুখস্থ করার বিষয় না, এটা আসলে আমাদের চারপাশের পৃথিবীটা দেখার একটা চশমা। আমরা যদি গণিতকে ভালোবাসি, গণিত আমাদের নতুন কিছু শেখাবে। আশা করি আজকের ক্লাস আপনারা বুঝতে পারছেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।